বড় কোনো নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। আমেরিকার ইউটার্ন, ডক্টর ইউনূসের মাথায় হাত। হঠাৎ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে আমেরিকা? আওয়ামী লীগকে মাইনাস করার বড় মাশুল দিচ্ছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। এমন অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে কি পদত্যাগ করতে বাধ্য হবেন মোহাম্মদ ইউনূস? সর্বাগ্রে মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হবে। তারেক রহমানের কাছে ভারতীয় হাইকমিশনার কি বার্তা নিয়ে গেলেন? পর্দার আড়ালে নানা রকম খেলাধুলা চলছে। ভারতের সি প্ল্যান রেডি আছে। রাজপথে ছাত্রলীগ তাদের দাবি আদায়ের জন্য যুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছে। আওয়ামী লীগ তাদের দাবি আদায় করার জন্য রাজপথে যুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছে। আওয়ামী লীগের সকল নেতা দেশে ফিরে আসতে পারবে এরকম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। বাধ্য হয়ে তখন আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কার্যক্রমের উপর সেটা তুলে ফেলা হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি যেটা বলেছেন সেটা মানে একটা আতঙ্কেরই ব্যাপার। তিনি বলতে চাইছেন দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে যদি নির্বাচন সঠিকভাবে না হয়, সুষ্ঠুভাবে না হয়। কি ভাবছে জাতীয় পার্টি? কেন দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে? কি এমন পরিস্থিতি হলো যে এরকম কথা তাকে বলতে হলো? সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। আমেরিকার ইউটার্ন, ডক্টর ইউনূসের মাথায় হাত। হঠাৎ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে আমেরিকা? আওয়ামী লীগকে মাইনাস করার বড় মাশুল দিচ্ছে সরকার। বড় কোনো নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই ওয়াশিংটনের আকাশে কালো মেঘ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ওয়াশিংটনে অনেকটা তলব করার পর যে ফলাফল বেরিয়ে আসছে তাতে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের কপালে এখন চিন্তার ভাঁজ। বিশ্বস্ত সূত্রগুলো বলছে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের মতো বিশাল রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে তারা স্বীকৃতি দেবে না। আমেরিকা এখন বুঝতে পারছে একতরফা এই ভোট বাংলাদেশে স্থিতিশীলতার বদলে বিশৃঙ্খলা বাড়াবে। হঠাৎ কেন ডক্টর ইউনূসের উপর থেকে হাত সরিয়ে নিচ্ছে ট্রাম্পের প্রশাসন? এই মুখ ফিরিয়ে নেওয়া কি তবে বড় কোনো দুঃসংবাদের পূর্বাভাস? রাজপথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই প্রতিধ্বনি, এই ভোট মানি না। সাধারণ মানুষের এই ক্ষোভের সাথে এখন সুর মেলাচ্ছে ওয়াশিংটনও। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক কিছু অভ্যন্তরীণ নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের উপর নতুন করে বাণিজ্য নিষেধাজ্ঞা বা জিএসপি সুবিধা বাতিলের মতো কঠোর পদক্ষেপ আসতে পারে। ইউনূস সরকার যে গণতান্ত্রিক সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করছিল, আমেরিকা কি তবে তাতে বীতশ্রদ্ধ? আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ভোটের ছক ঢাকা কষেছিল, ওয়াশিংটন কি তাতে রেড কার্ড দেখিয়ে দিল? দাবার ছকে ডক্টর ইউনূস এখন আক্ষরিক অর্থেই কোণঠাসা। দিল্লি আগে থেকেই বেঁকে বসেছিল, আর এবার খোদ আমেরিকা মুখ ফিরিয়ে নেওয়ায় অন্তর্বর্তী সরকার এখন চরম আন্তর্জাতিক সংকটে। 12 ফেব্রুয়ারির ব্যালট পেপার কি তবে শুধু কাগজের টুকরো হয়ে থাকবে? যদি আমেরিকা এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করে তবে দেশের অর্থনীতি আর বৈদেশিক সম্পর্কের কি হবে? জননেত্রী শেখ হাসিনার সেই কথাই কি তবে সত্য হতে যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের গণতন্ত্র অচল? আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সার্জিস নাহিদ সহ 6 নেতা বড় ধাক্কা খেল অন্তর্বর্তী সরকার। কেন এই ব্ল্যাকলিস্ট? পর্দার আড়ালে কি বড় কোনো পরিবর্তন আসতে চলেছে? গুঞ্জন ছিল যে পরিস্থিতি বুঝে সমন্বয়করা বিদেশে পাড়ি জমাবেন। এবার নিষেধাজ্ঞার কবলে এই 6 জন। বিদেশে যেতেও তাদের বড় নিষেধাজ্ঞা। এবার তারা কি করবেন? বাংলাদেশে চলমান অস্থিরতার মাঝে এক চূড়ান্ত দুঃসংবাদ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় এলেন বর্তমান শাসন ব্যবস্থার প্রভাবশালী 6 জন শীর্ষ ব্যক্তিত্ব। 24 বিপ্লবের সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ মাহফুজ আলম এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ মোট 6 জনের উপরই কঠোর আন্তর্জাতিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যদিও উপদেষ্টা পদে নেই নাহিদ ইসলাম। এই খবরের পর থেকেই প্রশাসনের উচ্চ মহলে শুরু হয়েছে চরম আতঙ্ক। এই 6 জনের গতিবিধি এখন বিশ্বজুড়ে সীমাবদ্ধ হয়ে পড়ছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন আন্তর্জাতিক পরিমণ্ডলে এই তরুণ নেতাদের জন্য দরজা বন্ধ হয়ে গেল? তারা কি তবে বড় কোনো বিশ্বশক্তির চক্ষুশূল হলেন? তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় এই নিষেধাজ্ঞার মূল উৎসটি এখন প্রতিবেশী দেশ ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লির জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো সমন্বিতভাবে এই 6 জনের নাম কালো তালিকায় তুলেছে। এই আন্তর্জাতিক ভিসা নিষেধাজ্ঞার পেছনে দিল্লি থেকে অভিযোগ তোলা হয়েছে সাম্প্রতিক সময়ে উগ্রপন্থাকে উস্কানি দেওয়া এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করার মতো কর্মকাণ্ডে জড়িত থাকা। সার্জিস ও হাসনাতের বিভিন্ন প্রকাশ্যে বক্তৃতাকে ভারত তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। দিল্লির এই রেড কার্ড কেবল এই 6 ব্যক্তির জন্য নয়, বরং ঢাকার বর্তমান নেতৃত্বের জন্য এক কড়া আন্তর্জাতিক বার্তা। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হওয়ায় এই ঘটনা এই নেতাদের ইমেজে এক বিশাল ধাক্কা। যারা এতদিন বিশ্ব দরবারে বাংলাদেশের নতুন পরিচয় তুলে ধরার কথা বলেছিলেন, এখন তাদের নিজেদের প্রবেশ অধিকারী প্রশ্নের মুখে। দিল্লির এই সিদ্ধান্তের পর ইউরোপ বা আমেরিকার মতো অন্য মিত্ররাও একই পথ অনুসরণ করবে। সার্জিস নাহিদের এই কালো তালিকাভুক্ত হওয়া কি তবে বাংলাদেশের রাজনীতিতে কোনো বড় ধসের সংকেত? জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে কি পদত্যাগ করতে বাধ্য হবেন মোহাম্মদ ইউনূস? 2, আসন্ন নির্বাচন কি কেয়ারটেকারের অধীনে অনুষ্ঠিত হবে? 3, সেই নির্বাচনে কি অংশ নেবে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ? সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রশ্নগুলো আমার নয়, প্রশ্নগুলো আসলে এসেছে আওয়ামী লীগ সরকারের
পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর এ কে আব্দুল মোমেন। তিনি দ্য ডেইলি রিপাবলিক একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তাদের কাগজে তার একটি নিবন্ধ ছাপা হয়েছে। এই দুটো পড়ে আমার এই প্রশ্নগুলো আমি খুঁজে পেয়েছি, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং সাক্ষাৎকারে তিনি কি বলেছেন তার মূল বিষয়গুলো আলোচনা করবো। যে প্রশ্নগুলো আমি তুললাম, এই প্রশ্নগুলোর উত্তর হিসেবে এক ধরনের রূপরেখাও কিন্তু তিনি তার সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন। বিভিন্ন প্রশ্ন তাকে করা হয়েছে, তার জবাব তিনি দিয়েছেন। তিনি বলেছেন, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে পদত্যাগে বাধ্য করা হবে। ওই যে বললাম যে পদত্যাগ করবেন কিনা এর রূপরেখাটি তিনি দিচ্ছেন। এবং এই যে পদত্যাগে বাধ্য করা হবে, এতে কি হবে, যা নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ণ অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধানের জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পথ প্রশস্ত করবে। অর্থাৎ তিনি চান যে প্রফেসর ইউনূস পদত্যাগ করুন, কেয়ারটেকার সরকার আসুক, সেই সরকারের আমলে অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করবে পরিপূর্ণভাবে। এটি তার চাওয়া প্রত্যাশা, চার জায়গা থেকে তিনি এটি করতেই পারেন। আমরা দেখবো যে তিনি আর কি বলেছেন। তিনি বলেছেন যে বর্তমান বাংলাদেশে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বা হিন্দু সম্প্রদায়ের সদস্যদের যথাযথ প্রক্রিয়া ছাড়াই হুমকি দেওয়া হচ্ছে, আটক করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এই অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠছে। এটি প্রফেসর মোমেনও এটি করলেন। অথচ ইউনূস সরকার চরমপন্থীদের বাজ বিচার ছাড়াই মুক্তি দিয়েছে। ফলে দেশ জুড়ে সন্ত্রাস ও কতিপয় জনতার সহিংসতার রাজত্ব, আমার কাছে টার্মটি ভালো লেগেছে, কতিপয় জনতার সহিংসতার রাজত্ব, নিশ্চয় বুঝতে পেরেছেন তিনি মবকে বুঝিয়েছেন, মব সন্ত্রাস এটি বেড়েছে বলে এটি আব্দুল মোমেন দাবি করেছেন বা বলেছেন। জিহাদি চরমপন্থার উত্থান এবং মানবাধিকারের চরম লঙ্ঘন লালন করার জন্য অন্তর্বর্তী সরকারকে স্পষ্টত অভিযুক্ত করেছেন মোমেন। তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থকদের নিশ্চিহ্ন করার পথ বেছে নিয়েছে অন্তর্বর্তী সরকার, মানে প্রতিহিংসার রাজনীতি মোহাম্মদ ইউনূস করছেন, এটি তিনি বলেছেন। জনাব মোমেন দাবি করেন, যেখানে হাজার হাজার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, 460টি পুলিশ স্টেশন মানে থানা ধ্বংস করা হয়েছে, আপনারা জানেন কখন হয়েছে এটি, এবং আক্রমণকারীদের শাস্তির বদলে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, আবার দায় মুক্তি দেওয়া হয়েছে, এই সরকার দিয়েছে। এসব কারণে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাদের মনোবল হারিয়েছেন। এই যে আমরা শুনি যে পুলিশ ঠিকমতো কাজ করছে না, পারছে না, ট্রমাটাইজড হয়ে গেছে, আসলে এর যে সূত্রপাত এটি কিন্তু গত বছরের আগস্টেই সম্পন্ন করেছি কিন্তু আমরা। একে আব্দুল মোমেন বলেন, একজন তরুণ মৌলবাদী প্রকাশ্যে একজন পুলিশ অফিসারকে হত্যা এবং একটি থানা পুড়িয়ে দেওয়ার স্বীকারোক্তি দিয়েছে, তা সত্ত্বেও তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত চরমপন্থীদের উৎসাহিত করে এবং আইনের শাসনকে আরো দুর্বল করে তোলে। আসলে এই ধরনের আলোচনা আমরা করি, অনেকেই করেন, এবং সরকার যে এগুলো করছেন তারাও কিন্তু এগুলো বোঝেন, মানে সরকারের কর্তা ব্যক্তিরা তারাও কিন্তু বোঝেন, কিন্তু তারা তাদের এজেন্ডার বাইরে যাচ্ছেন না, যাবেন না, এটি হচ্ছে তাদের ধরুন ভাগাপন। এখন সেটি নিয়ে সাধারণ নাগরিক হিসেবে আমরা কি করতে পারি? প্রতিবাদ করা ছাড়া, এটি নিয়ে আওয়াজ তোলা ছাড়া কিছু করবার নেই। অধ্যাপক মোমেন বলেন, 2024 সালের আগস্ট থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 400% বৃদ্ধি পেয়েছে এবং প্রায় 6700 জনকে জনতার হাতে পিটিয়ে হত্যা করা হয়েছে। গণমাধ্যমের উপর সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, যে জিহাদি গোষ্ঠীগুলো দুটি প্রধান সংবাদপত্র পুড়িয়ে দিয়েছে, আপনারা জানেন অতি সাম্প্রতিক ঘটনা, প্রথম আলো এবং ডেইলি স্টার। এর কারণ হিসেবে তিনি বলছেন যে এই কাগজগুলো নাকি জরিপ প্রকাশ করেছিল এবং সেখানে দেখিয়েছিল তারা যে আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করে বা করার অনুমতি পায় তাহলে 69% ভোট আওয়ামী লীগ পেতে পারে। তিনি বলতে চাচ্ছেন যে ক্ষোভটা আসলে সেখান থেকেই এসেছে। তিনি বলেন, পাকিস্তান, আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিকভাবে পরিচিত মৌলবাদী নেতারা, মানে অনেক নেতা তরুণ জিহাদিদের বাংলাদেশে প্রশিক্ষণ দিতে বাংলাদেশ সফর করেছেন। আপনারা তো জানেন, এটি নিয়ে আমরাও স্টোরি করেছি, কে কি কাজে এসেছে। এটি যেহেতু সরকারের তরফ থেকে স্পষ্ট করা হচ্ছে না, অতএব অনেকে সন্দেহ করছেন, এই কথাগুলো বলছেন। আমার ধারণা জনাব মোমেনও সেই আলোকে কথাটি বলেছেন। তার উদ্বেগজনক দাবি রয়েছে একটি, তিনি দাবি করেছেন যে তরুণ মৌলবাদীরা এখন আগ্নেয়াস্ত্রে সজ্জিত হচ্ছে। মোমেনের মতে ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত চরমপন্থী জিহাদি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে, সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে বাংলাদেশ। তিনি বলছেন যে এখন দেশের নদী, খাল এবং রাস্তার ধারের জলাশয়ে জাল দিয়েই প্রায় সোনাকে মৃতদেহ পাওয়া যায়। সাক্ষাৎকারে তিনি অনেক কথাই বলেছেন, তার ভিতরে বলছেন যে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে তিনি যা বলেছেন সেটি হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আয়োজন হবে একটি প্রতারণাপূর্ণ নির্বাচন। এটি অনেকেই বলছেন, এটি আমরাও বলছি, কারণ এটি বৃহত্তর জনভিত্তি সম্পন্ন দলকে নির্বাচনে না রাখলে যে নির্বাচনটি হবে সেখানে আসলে প্রকৃত চিত্র, জনমতের ফলাফল আমরা কিন্তু পাবো না। এই কথাটি বলা নিশ্চয়ই অন্যায় নয়। তিনি বলেন, বর্তমান প্রশাসনের কর্মক্ষমতা সম্পর্কে জনসাধারণের মোহভঙ্গ হয়েছে, এটি 100% ঠিক। মানে 2024 আগস্টে, সেপ্টেম্বরে যারা ভেবেছিল বাংলাদেশকে ডলার, রিয়াল এবং পাউন্ড স্টার্লিং দিয়ে ভাসিয়ে নিয়ে যাবে এই সরকার, তারা তাদের মোহভঙ্গ ঘটেছে, উন্নয়নে মোহভঙ্গ ঘটেছে, বেকারত্বের ক্ষেত্রে মোহভঙ্গ ঘটেছে, অনেক ক্ষেত্রে আসলে ঘটেছে। যাই হোক, তিনি বলছেন এইসব কারণেই আসলে মানে দলের, মানে আওয়ামী লীগের সমর্থন ভিত্তি 65 থেকে 70% উন্নীত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভোটারদের এত বড় অংশকে, মানে আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের, সমর্থকদের এত বড় অংশকে বাদ দিয়ে তার নির্বাচনের বৈধতা এবং স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে, এটি অত্যন্ত ন্যায়সঙ্গত। এটিকে তিনি 1996 সালের ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হচ্ছিল, আপনাদের মনে আছে, যার সম্ভবত 13 দিন বা 14 দিন পরে সেটি সংসদ ভেঙে দিতে হয়েছিল, সম্ভবত এটি 1996 সালের 12 ফেব্রুয়ারি হয়েছিল। পরে আপনারা জানেন যে তখন বিএনপি ছিল ক্ষমতায়, তারা এটি জোর করে নির্বাচনটি করেছিল, পরে আবারও নির্বাচন করতে হয়েছে। যাই হোক, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ 26 রাজনৈতিক দলের নির্বাচনের বাইরে রেখে যে নির্বাচন করতে চাইছে অন্তর্বর্তী সরকার, তিনি বারবার করে বলছেন যে এটি আসলে দেশের জন্য, দেশের মানুষের জন্য কেবল বিপদই বাড়াবে। তিনি বলছেন, অনেক মানবাধিকার সংস্থা, দেশের বিদেশের, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের আইন প্রণেতাদের অনেকেই তাদের কাছ থেকে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আহ্বান জানানো সত্ত্বেও সরকার সেদিকে নজর দিচ্ছে না। ভারত থেকে বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে, সরকার সেদিকে কিন্তু নজর দিচ্ছে না, তারা অলওয়েজ একটি বিকল্প সন্ধানে ব্যস্ত। তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিণতি ইতিমধ্যেই মারাত্মক আকার ধারণ করেছেন। বলছেন 393টি কারখানা বন্ধ হয়ে গেছে, দারিদ্র তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলছেন 2023 সালে যে দারিদ্র ছিল 17%, সেটি 2025 সালে 25% বেশি দেশে নেমেছে। তিনি বলছেন, দুর্নীতি, চাঁদাবাজি এবং বেকারত্ব পূর্ববর্তী সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মনে করেন মোমেন। তার মতে ব্যাংকগুলো ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে, শেয়ার বাজার কার্যত ভেঙে পড়েছে, এটি আসলে আগেও পর্যদস্ত ছিল, বিপর্যস্ত ছিল, আরো অবনতি হয়েছে, উন্নতি হয়নি, আয় কমে গেছে এবং লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছে।
প্রতিটি কথা কিন্তু সত্য, এবং বলছেন জাতি ক্ষুধা এবং অনাহারের ঝুঁকির মুখোমুখি, এই আশঙ্কার কথাও কিন্তু অনেকে বলছেন। তিনি বলছেন সংকট কাটিয়ে উঠতে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রয়োজন। আসলে এগিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ সমাজ, ঐক্যবদ্ধ দেশ কিন্তু দরকার। এটি শুধু আপনি আমি বুঝি তা নয়, এটি অন্তর্বর্তী সরকার কিন্তু এটি বোঝে। মুমিন বলছেন তবে আওয়ামী লীগকে, মানে যাদের ব্যাপক জনসমর্থন রয়েছে এমন একটি দলকে, তাদের সঙ্গে শরিক 14 দলকে এবং জাতীয় পার্টির কথাও তিনি বলেছেন, তাদের অংশগ্রহণে বাধা দিলে এই যে রাজনীতিতে দেশে যে অস্থিতিশীলতা আছে এটি কিন্তু কমবে না, এটি আরো গভীর হবে এবং অর্থনীতির যে ক্ষত সেটা আরো তীব্র হবে। মোমিন বলেন জাতিসংঘ ইতিমধ্যে নির্বাচনী পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে এটি তাদের যে চার্টারের মধ্যে পড়ে না, তারা তাদের ব্যাখ্যা দিয়ে বলেছে। তিনি বলছেন যে এর আলোকে ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান দেশগুলো, কমনওয়েলথ, ওয়াইসিভুক্ত দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও এই প্রতারণামূলক নির্বাচন বয়কট করা উচিত, এটি মোমিনের দাবি। কারণ না হলে কি হবে, নয়তো অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং সর্ব অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন করার জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হয় বয়কট করতে বলেছেন পর্যবেক্ষকদের, নয়তো সকলকে একটি নির্বাচনের জন্য চাপ প্রয়োগের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এজন্য রাজনৈতিক দলগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এটি সঙ্গত। রাজনৈতিক বন্দী এবং সাংবাদিকদের মুক্তি দেওয়ার কথা তিনি বলেছেন। বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথাও জনাব মোমিন বলেছেন। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি তিনি বলেছেন, এত সবকিছু করতে হলে যে কাজটি করতে হবে, সর্বাগ্রে মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে হবে। এটি আসলে তিনি বলেছেন, কিন্তু এটি খবর নয় বলেই অনেকে মনে করেন। এবং আর কি লাগবে, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হবে। তিনি আরো বলেছেন তত্ত্বাবধায়ক কিভাবে হবে, কতদিনের ভিতরে নির্বাচন হবে, এটি আমি আর ওই আলোচনায় যাচ্ছি না। তিনি বলছেন বিশ্ব নেতাদের উদাসীন থাকা এখন বর্তমান প্রেক্ষাপটে মোটেই উচিত হচ্ছে না বলে তিনি মন্তব্য করেছেন। তার মতে গুরুতর অন্যায়ের মুখে বিশ্ব বিবেক আর কত নীরব থাকবে, এটি তিনি প্রশ্ন করেছেন। এরপর আরো অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। আমি 1-2 বাক্যে যদি শেষ করতে চাই, যে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিন, তিনি তার জায়গা থেকে কথাগুলো বলেছেন। দর্শক আপনাদের কাছ থেকে জানতে চাই, তিনি যতগুলো কথা বলেছেন তার কয়টি কথা সত্য, কয়টি কথা মিথ্যা? অন্তর্বর্তী সরকার কি কি সত্য এড়িয়ে চলেছে এবং কি কি মিথ্যাকে তারা আসলে জয় করে সত্যের কাছে পৌঁছতে পেরেছে? দর্শক, নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা তো রয়েছেই, তেমনি একটা আলোচনা উস্কে দিয়েছেন আজকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তিনি যেটা বলেছেন সেটা মানে একটা আতঙ্কেরই ব্যাপার। তিনি বলতে চাইছেন দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে যদি নির্বাচন সঠিকভাবে না হয়, সুষ্ঠুভাবে না হয়। দেশ গৃহযুদ্ধের দিকে যাবে এরকম আশঙ্কা তিনি কেন করছেন? যদিও নির্বাচনের প্রাক্কালে আমরা দুটো বড় হত্যাকাণ্ডের ঘটনা এরই মাঝে দেখে ফেলেছি। একটা তো মানে রীতিমতো আলোড়ন তুলেছিল শরীফ ওসমান হাদির ব্যাপারটা, অন্যটা বিএনপি নেতার ক্ষেত্রে যেটা হলো, সেই ক্ষেত্রে বিএনপিকে অনেকটা উদাসীন রাজনীতি করতেই দেখা গেছে। বিএনপি মনে করেছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং শুধু মনে করে না, তারা বলেও দিয়েছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এবং বিএনপির আরেক নেতা বলেছেন যে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে সরকারকে বেকায়দায় ফেলাতে, অথচ তাদের বড় একজন নেতা আক্রান্ত হচ্ছেন এবং হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এরকম ঘটনা যখন দেখছি, তখন জাতীয় পার্টির মহাসচিবের এই মন্তব্যটা আমাদের মনে, আমরা যারা সাধারণ মানুষ তাদের মনে সত্যি সত্যি আতঙ্কের জন্ম দিতে পারে। কি ভাবছে জাতীয় পার্টি? কেন দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে? কি এমন পরিস্থিতি হলো যে এরকম কথা তাকে বলতে হলো? ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। জাপা মহাসচিব দরজায় করার আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন সুষ্ঠু না হলে গৃহযুদ্ধ হতে পারে, এমন মন্তব্য তিনি করেছেন। আগারগাঁয়ে নির্বাচন কমিশন অফিসে মিটিং শেষে তিনি এই ধরনের মন্তব্য করেছেন। জাপা মহাসচিব বলেছেন এই ভোটটি সুষ্ঠু হওয়া জাতির জন্য প্রয়োজন, এই ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে, রাজনৈতিক মতপার্থক্য পার্থক্য বাড়তে পারে, দেশের অর্থনীতি ধ্বংস হতে পারে, এই ভোটটি দেশকে বাঁচাতে পারে যদি শুধু সুষ্ঠু হয়। তিনি আরো বলেছেন ইসি যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করছে, কমিশনের এই নিরপেক্ষতা আমরা মাঠে দেখতে চাই। ইসি কিন্তু প্রশংসাও করলেন, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। এই প্রথম মানে ইলেকশন কমিশনের কেউ প্রশংসা করছে এরকম প্রকাশ্যে, এটা দেখলাম আমরা। যেখানেই মব সেখানেই প্রতিরোধ, এই নীতিতে সরকারকে এবং নির্বাচন কমিশনকে চলতে হবে। কমিশন যে দৃঢ়তা দেখাচ্ছেন, আমরা চাই 17 লাখ সরকারি কর্মচারী ওই দৃঢ়তা দেখাবে। মবের কথা তিনি বলেছেন, এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে মবকে যদি প্রতিরোধ করা না যায়, মবকে যদি ঠেকানো না যায়, তাহলে এই নির্বাচন অসম্ভব হয়ে পড়বে। অনেকদিন আগেই মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের কাছে প্রধান নির্বাচন কমিশনার তিনি মন্তব্য করেছিলেন এই মব নিয়ে, তাকে প্রশ্ন করার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে এখন তো একটা কেন্দ্রে মব হচ্ছে, নির্বাচনের সময় সেটা 300টা কেন্দ্রে বিভক্ত হয়ে যাবে, 300 ভাগে বিভক্ত হয়ে যাবে সেই মব। আর মব যখন 300 ভাগে বিভক্ত হয়ে যাবে তখন দুর্বল হয়ে পড়বে, সেই দুর্বল মবকে প্রতিরোধ করা মানে সহজ হবে। এই ধরনের একটা হাস্যকর মন্তব্য তাকে করতে শুনেছিলাম, যে মব দুর্বল হয়ে যাবে, 300 ভাগে বিভক্ত হয়ে যাবে। আদতে মবকে নিয়ন্ত্রণ করতে না পারা এই সরকারের যে অনেক বড় একটা ব্যর্থতা, এবং বলা হয় যে সব থেকে বড় ব্যর্থতা। এই সরকারের 2-4টা ভালো উদ্যোগের মাঝে যেগুলো সব থেকে বড় ব্যর্থতা হিসেবে সামনে এসেছে, তার মধ্যে মব সব থেকে বড় ব্যর্থতা। এবং মবের মাধ্যমে সারা দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা সর্বশেষ সরকার সত্যিকার অর্থেই উপলব্ধি করতে পেরেছে প্রথম আলো ডেইলি স্টারে হামলার প্রেক্ষিতে। প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের সব থেকে বড় দুটো গণমাধ্যম, সেখানে যখন হামলা হয়েছে তখন সরকার সত্যিই টের পেয়েছে, এবং সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি অবশেষে এর অস্তিত্ব, মবের অস্তিত্ব স্বীকার করেছেন, এবং নিজে যে অসহায়ত্বের মধ্যে চলে গেছেন সেটাও প্রকাশ করতে দ্বিধা করেননি। তিনি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছেন। লেভেল প্লেইং ফিল্ডের জন্য সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনকে কাজ করতে হবে বলে বলেছেন। আজকে আমরা দেখেছি জাতীয় পার্টির যে এমপিদের যাদের মনোনয়ন অবৈধ হয়েছিল, তাদের আপিলের প্রেক্ষিতে 4 জন মনোনয়ন ফিরে পেয়েছেন, আরও কয়েকজন অপেক্ষায় রয়েছেন। এরকমটা আমরা দেখেছি। মনোনয়নের আপিলের ব্যাপারগুলো চলছে, এই আপিলের ব্যাপারগুলোতে আমরা অনেকেই প্রার্থীতা ফিরে পেতে দেখছি। তার মধ্যে এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা, যিনি ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করছেন, তিনি তার মনোনয়ন মানে প্রার্থীতা ফিরে পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন ফুটবল মার্কা নিয়ে তিনি নির্বাচন করবেন। ওদিকে হামিদুর রহমান আজাদ, কক্সবাজারের জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, তার মনোনয়নপত্র বাতিল হয়েছিল, আপিলে তিনি প্রার্থীতা ফিরে পেয়েছেন। এই দুটো বড় খবর আজকে ঘটেছে মনোনয়নের প্রার্থীতা ফিরে পাওয়ার ক্ষেত্রে। কিন্তু জাতীয় পার্টির মহাসচিব যে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন, সেটাকে কি আমরা অমূলক কিংবা একেবারে উড়িয়ে দিতে পারি? তার মন্তব্যটা কিন্তু খুবই সিরিয়াস, খুবই গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনের প্রাক্কালে এখনো কিন্তু আমরা সহিংসতা ঠেকাতে পারিনি। সারা দেশে নানা ধরনের সহিংসতা হচ্ছে। কালকে বেশ কয়েক জায়গায় অনেকগুলো সংঘর্ষের ঘটনা দেখেছি, কখনো বিএনপি, কখনো বিএনপি এনসিপি, কখনো বিএনপি জামাত। এই ধরনের ব্যাপারগুলো বারবার আমাদের সামনে আসছে গণমাধ্যমের মাধ্যমে। এই ব্যাপারগুলো ঠেকানো যেমন জরুরি, তেমনি প্রশাসনের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন এই নির্বাচনটাকে সুষ্ঠু নির্বাচন হিসেবে, মানে সুষ্ঠু নির্বাচনের ফলাফলটা বের করে আনতে। এরই মাঝে রাজনৈতিক পালাবদল আরও হতে বাকি আছে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন।
আমরা জানি যে একদিন পরেই মার্কিন রাষ্ট্রদূত, নতুন রাষ্ট্রদূত, তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসছেন। তিনি আসার পরে আবার কোনো নতুন পরিস্থিতির জন্ম হয় কিনা সেটা এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।